আসসালামু আলাইকুম। আজ রিটার্ন অফ ড্রাকুলার শেষ পর্ব। ভয়, রহস্য, রক্ত আর প্রতারণার সব কাহিনী আজ পৌঁছাবে চূড়ান্ত পরিণতিতে। আপনি কি প্রস্তুত শেষের জন্য? মিনা হারকারের জার্নাল, পরের অংশ। জ্ঞান ফিরতেই নিজেকে প্রায় অন্ধকার একটা কামরায় কাউচে শোয়া অবস্থায় আবিষ্কার করলাম। মাথা টনটন করছে, তারপরেও প্রথমেই মনে হলো কুইন্সির কথা। কষ্টে সৃষ্টে উঠে বসবার চেষ্টা করছি, এমন সময় লক্ষ্য করলাম ধূসর দুটো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে কাউচের পাশে, তাকিয়ে আছে আমার দিকে। কোত্থেকে এলো এরা দেখতে পাইনি, বুক কেঁপে উঠল ভয়ে। কামরার দিকে নজর ফেরালাম। সাদামাটা, খুব বেশি আসবাবপত্র নেই। মোজাইক করা দেয়ালগুলো রোমান ভিলার মতো। যদ্দূর বুঝলাম জায়গাটা ভূগর্ভে। গরাদে লাগানো জানালা দিয়ে আলো আসছে না, আসছে স্রেফ একটা ম্লান আভা। তার পটভূমিতে দাঁড়িয়ে আছে লোক দুটো। প্রথমজনকে আমি চিনি, প্রফেসর কোভাক্স। ফ্যাকাশে সাদা হয়ে আছে তার চেহারা। শরীরের এখানে ওখানে লেগে আছে জমাট বরফ। মনে হচ্ছে ভয়াবহ তুষার ঝড়ের কবলে পড়ে মারা যাওয়া একজন মানুষ তিনি। অথচ চলে ফিরে বেড়াচ্ছেন। সোদা একটা গন্ধ ভেসে আসছে তার গা থেকে। দ্বিতীয়জন অচেনা, কিন্তু তাকে দেখেই বেশি ভয় করছে আমার। না, চেহারাটা ভয়ঙ্কর বলা যাবে না, ঠিক তার উল্টো। দেখে মনে হচ্ছে পুরনো আমলের কোনো রাজকীয় পোর্ট্রেট থেকে বেরিয়ে এসেছে সে। গায়ে সোনালি কারুকাজ করা বহুমূল্য পাথর বসানো রক্ত লাল একটা আলখাল্লা। মাথায় চমৎকারভাবে আঁচড়ানো সোনালি চুল। সুদর্শন আকর্ষণীয় চেহারা। ঠোঁটের কোণে ঝুলছে মোহনীয় হাসি। অথচ অন্তরের অন্তঃস্থল থেকে অনুভব করলাম ওই হাসিমাখা সুন্দর চেহারার আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর একটা সত্তা। একজন সত্যিকারের পিশাচ। কাউচের উপরে কুঁকড়ে গেলাম আমি। সম্ভ্রান্ত ভদ্রলোকের মতো মাথা ঝুঁকিয়ে বাউ করল সে। নম্র স্বরে বলল, মাদাম মিনা, এসকলোমান্সে তোমাকে স্বাগতম জানাই। ভয় পেও না, এখানে তুমি সম্পূর্ণ নিরাপদ। আমি বেহেরিত। যেহেতু কষ্ট করে এত দূরে এসেছো, আমার তরফ থেকে মেহমানদারির কমতি হবে না। খাওয়া দাওয়া আর সব রকম আরামায়েশের। ঝট করে উঠে দাঁড়ালাম, মাথা ঘোরানোকে পাত্তা না দিয়ে। বেহেরিতকে থামিয়ে দিয়ে রুক্ষ গলায় জিজ্ঞেস করলাম, আমার সঙ্গীরা কোথায়? নিরাপদ, তোমারই মতো। যথাসময়ে দেখা পাবে ওদের। আর আমার ছেলে, ও ও কি এখানে? প্রফেসর কোভাক্সের ভাতিজি ওকে এখানে নিয়ে আসছিল। এসেছে ওরা? হয়তো, হেয়ালির সুরে বলল বেহেরিত। তবে ছেলেকে ফিরে পেতে চাইলে আমার কথা মতো চলতে হবে তোমাকে। অসহায় বোধ করলাম। এতদিন ড্রাকুলার হাতের পুতুল ছিলাম, এবার বুঝি এই পিশাচটার হতে হবে। কাপা গলায় জানতে চাইলাম, ড্রাকুলা কোথায়? ও ও তো হ্যাঁ, ও এসেছে। প্রশ্নটা শেষ হবার আগেই জানালো বেহেরিত। সন্তুষ্ট চোখে তাকালো প্রফেসর কোভাক্সের দিকে। আন্দ্রে চমৎকার কাজ দেখিয়েছে। চমৎকার কাজ? ধাঁধায় পড়ে গেলাম। উনি তো গিয়েছিলেন ড্রাকুলার স্কলমান্সে আশা ঠেকাতে, তাতে সফল হতে পারেননি। ব্যর্থতা আবার চমৎকার হয় কিভাবে? উঁচু গলায় হেসে উঠল বেহরি। ওটা ছিল নাটক মাদাম মিনা। ড্রাকুলাকে স্কলমান্সে আনার জন্য স্রেফ একটা টোপ। এমনিতে ও কিছুতেই আসতো না, তাই একটু বাঁকা পথে চেষ্টা করতে হয়েছে। জানতাম যা কিছু বারণ, যা কিছু নিষিদ্ধ, সেটাই করতে চাই ও। ডাকলে আসবে না, কিন্তু মানা করলে ছুটে আসবে স্কলমান্সে। প্ল্যানটা দারুণ না? আন্দ্রে না থাকলে এই পরিকল্পনা সফল হতো না। প্রফেসর কোভাক্সকে জড়িয়ে ধরল সে। প্রেমিকের মতো চুমু খেলো ঠোঁটে। বীভৎস দৃশ্য। চোখ ফিরিয়ে নিলাম ঘৃণায়। সন্দেহ নেই, জলজন্ত নরকে পা রেখেছি আমি।
ড্রাকুলাকে দেখতে চাও? জিজ্ঞেস করলো বেহেরিট। কোভাক্সকে তখনও আলিঙ্গনে ধরে রেখেছে সে। কি জবাব দেব ভেবে পেলাম না। হতে পারে প্রশ্নটা আমাকে ফাঁদে ফেলার আরেকটা কৌশল। তাই বললাম, আহ, আমি জানি না। খুব শীঘ্রই তোমার মনে ইচ্ছে বোঝা যাবে, হালকা গলায় বলল বেহেরিট। আমাকে দ্বিতীয়বারের মতো বাউ করল সে। তারপর প্রফেসর কোভাক্সকে নিয়ে বেরিয়ে গেল কামরা থেকে। বন্ধ হয়ে গেল দরজা। শোনা গেল তালা লাগানোর আওয়াজ। কাছে গিয়ে দেখলাম এপাশে কোনো হাতল বা চাবির ফুটো নেই। কাজেই কামরা থেকে বেরোবার আশা ত্যাগ করতে হলো। জানালায় গিয়ে বাইরে উঁকি দিলাম। ছায়ায় ঢাকা বড় একটা কোর্টইয়ার্ড দেখা যাচ্ছে। চারদিকে নকশাদার খিলান, মাঝখানে শ্বেত পাথরে বাঁধানো একটা জলাশয়। কোর্টইয়ার্ডের চারদিকের দেয়াল দেখে বুঝলাম পর্বতের গভীরে বিশাল এক গুহার ভিতরে তৈরি হয়েছে এই স্কলমান্স। ভ্যান হেলসিং আর ডক্টর সেওয়ার্ডের খোঁজ নেই। জানালা দিয়ে কয়েক দফা ডাকাডাকি করলাম ওদের। ভাবলাম আশেপাশের কোনো কামরায় থাকলে শুনতে পাবেন আমার ডাক, কিন্তু কোনো জবাব পেলাম না। হতাশ হয়ে তাই সরে এলাম জানালা থেকে। মন দিলাম আমার বন্দিশালার ভিতরে। পর্দায় ঢাকা ছোট্ট একটা দরজা আবিষ্কার করলাম। তার ওপাশে বাথরুম। ভিতরটা মার্বেল পাথরে মোড়া, পরিচ্ছন্ন। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, বাথরুমের কলে ঠান্ডা গরম দুরকম পানিরই প্রবাহ আছে। পাহাড়ের ভিতরে এমন চমৎকার ব্যবস্থা কিভাবে করা হলো ভেবে পেলাম না। নিজের বন্দিদশা মেনে নিয়েছি আমি। হাত মুখ ধুয়ে ফিরে এসেছি কামরায়। লিখতে শুরু করেছি জার্নাল। পরে খানিক আগে প্রফেসর কোভাক্স এসেছিলেন, একা। জার্নাল লেখা শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ কামরার ভিতরে কারো উপস্থিতি টের পেয়ে চোখ খুললাম। কানে ভেসে এলো নরম একটা কণ্ঠ। উঠুন মাদাম হারকার, আমি আপনার খাবার নিয়ে এসেছি। প্রথমে ভাবলাম বুঝি ভ্যান হেলসিং কথা বলছেন। কয়েক মুহূর্ত পরেই ভেঙে গেল ভুলটা। চিনতে পারলাম কোভাক্সকে। মার্বেলের একটা টেবিলের উপর খাবারের ট্রে নামিয়ে রাখছেন। জিজ্ঞেস করলাম, প্রফেসর, কুইন্সি কি এখানে? আপনি দেখেছেন ওকে? দোহাই লাগে, আমার প্রশ্নের জবাব দিন। দুঃখিত, আপনার জিজ্ঞাসার কোনো জবাব নেই আমার কাছে। তাহলে বলুন, ড্রাকুলা কোথায়? ও এখনো আমার সঙ্গে দেখা করতে এলো না। প্লিজ, এত প্রশ্ন করবেন না। সত্যি আমি জবাব দিতে পারবো না, কারণ আমি কিছুই জানি না। আমার পাশে এসে বসলেন কোভাক্স। ফ্যাকাশে প্রাণহীন চোখ দুটোই পরিষ্কার হতাশা ফুটে উঠছে। আমাকে যদি বেহেরিটের দোসর ভেবে থাকেন, তাহলে মস্ত ভুল করবেন। ওর আসল পরিকল্পনার কিছুই জানা ছিল না আমার। ভেবেছিলাম সত্যি সত্যি ড্রাকুলাকে ঠেকাবার দায়িত্ব দেয়া হয়েছে আমাকে। ব্যর্থ হবার পর এখানে ফিরে এসেছিলাম মাথা পেতে শাস্তি নেবার জন্য। বুঝতেই পারছেন, আমাকে পুরোপুরি বিশ্বাস করেনি বেহেরিট, এখনো করে না। আমাকে কোনো কিছুই বলছে না সে। কিন্তু আপনি তো স্বাধীন, আমার মতো বন্দী নন। চাইলেই যেখানে খুশি গিয়ে খোঁজ নিতে পারেন ড্রাকুলা, ইলেনা আর কুইন্সির ব্যাপারে। লাইব্রেরি ছাড়া আর কোথাও যাবার অনুমতি দেয়নি আমাকে বেহেরিট। আমি সত্যিই দুঃখিত মিনা। আপনার জন্য কিছু করতে পারবো না আমি। মাথা নিচু করলেন কোভাক্স। আগে কখনো জীবনটাকে এমন অর্থহীন মনে হয়নি। দুনিয়ার শ্রেষ্ঠতম জ্ঞানের ভাণ্ডার স্কলমান্সের লাইব্রেরি এখন আমার হাতের মুঠোয়। তারপরেও কিসের যেন অপূর্ণতা কুরে কুরে খাচ্ছে আমাকে। বারবার মনে পড়ছে পুরনো জীবনটার কথা। আর কিছু না থাকুক, সে জীবনে আবেগ ছিল, ভালোবাসা ছিল। অথচ এখন স্রেফ এক ঘৃণিত জীব আমি। এভাবেই থাকতে হবে অনন্তকাল। কোভাক্সের হাতে হাত রাখলাম আমি। সান্ত্বনা দিতে চাইলাম। কিন্তু আচমকা দপ করে জ্বলে উঠল তার দুই চোখ। সাপের মতো ছোবল দিল তার দুহাত। এক হাতে আমার কাঁধ ধরে কাছে টানলেন, আরেক হাতে মাথাটা কাত করে
ধরে ঘাড়ের কাছে নিয়ে এলেন নিজের মুখ। চামড়ায় তার গরম নিঃশ্বাস অনুভব করলাম আমি। ঈশ্বরের দোহাই প্রফেসর, চেঁচিয়ে উঠলাম আমি। থামুন! সঙ্গে সঙ্গে সংবিত ফিরে পেলেন তিনি। আমাকে ছেড়ে দিয়ে ছুটে গেলেন দরজার কাছে। একটু থেমে ফিরলেন আমার দিকে। লজ্জায় নুয়ে গেছে মুখ। ভাঙা গলায় বললেন, মরে যাওয়া উচিত আমার, কিন্তু না, ওই লাইব্রেরির কারণেই মরতে চাই না। লাইব্রেরিটার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। আমার ছেলেও নয়? জোর গলায় জিজ্ঞেস করলাম। কিন্তু জবাব না দিয়ে চলে গেলেন কোভাক্স। দরজা বন্ধ হয়ে গেল। কামরায় আবার একা হয়ে গেলাম আমি। মুছে ফেললাম চোখের পানি। শোকে দুঃখে কাতর হয়ে কোনো লাভ নেই। তার চেয়ে খাওয়া দাওয়া করে শরীর সুস্থ রাখা দরকার। সময় বা সুযোগ এলে যেন তার সদ্ব্যবহার করতে পারি। খেতে বসলাম। মরিচ দেয়া মুরগির মাংস, সেদ্ধ আলু আর মদ দিয়ে গেছেন কোভাক্স। কোত্থেকে এসব খাবার এসেছে কে জানে। তবে তা নিয়ে মাথা ঘামালাম না। দ্রুত সেরে নিলাম খাওয়া। পেটের খিদে মিটে গেল খুব শীঘ্রই। কিন্তু মনের অবস্থা? আমার চারদিকে শুধু পিশাচদের আনাগোনা। ড্রাকুলা, বেহরির আর কোভাক্স। এদের হাত থেকে কিভাবে বাঁচাবো কুইন্সিকে বুঝতে পারছি না। নিজেও রক্ষা পাবো বলে মনে হচ্ছে না। তবে মরি বা বাঁচি, কুইন্সির ভাগ্যই বরণ করতে চাই আমি। আমার ছেলে যেন কিছুতেই একা না হয়ে যায়। জনাথনের কথা মনে পড়ছে খুব। আর কি কখনো দেখতে পাবো ওকে? 5 ডিসেম্বর সম্ভবত। অনেক কিছু ঘটে গেছে গতবার জার্নাল লেখার পর। বদলে যেতে দেখেছি শত্রু মিত্র সবাইকে। মুক্তি পেয়েও বন্দিদশা চলছে আমার। হাতে কিছুটা সময় পেয়ে এখন কাগজ কলম নিয়ে বসেছি। কাল যখন জার্নাল লিখছিলাম, হঠাৎ হাজির হলো বেহরিত। আমাকে অবাক করে দিয়ে দরজা খুলে ধরল। ইশারা করলো বেরুতে। বলল, এসো, তোমার সঙ্গে কথা আছে আমার। কোর্টইয়ার্ডে আমাকে নিয়ে গেল সে। জলাশয়ের কিনারে হাঁটতে হাঁটতে বলল, আমাকে ভয় পেও না। তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। কামরায় আটকে রেখেছি তোমারই নিরাপত্তার জন্য। স্কলোমান্সের আনাচে কানাচে হাজারো বিপদ লুকিয়ে আছে। সেই বিপদ থেকেই বাঁচাতে চাইছি তোমাকে। তার মানে আমি কয়েদি নই? চাইলে চলে যেতে পারি? বাঁকা সুরে জিজ্ঞেস করলাম। অবশ্যই, কিন্তু তোমার ছেলে আর বন্ধুদেরকে ফেলে বাইরের ওই তুষার ঝড়ের মাঝখানে যেতে পারবে? তুষার ঝড়ের পরোয়া করি না, কিন্তু ওদের কথা বলে আমার পায়ে শেকল পরিয়ে দিচ্ছ তুমি? এমন ছল চাতুরির কোনো মানে হয়? মৃদু হেসে কাঁধ ঝোঁকালো বেহরির। কোথায় ওরা? জানতে চাইলাম, কিন্তু জবাব দিল না সে। মাথায় রক্ত চড়ে গেল আমার। খ্যাপাটে গলায় বললাম, তোমাকে আমি ভদ্রলোক ভেবেছিলাম বেহরির। তা তো আমি বটেই। তাহলে ভদ্রলোকের মতো বলছো না কেন? আমার সাথীরা কোথায়? লুকোচুরির তো কিছু দেখছি না। আমি এখানে সম্পূর্ণ অসহায়। ওদের খবর বললে উল্টোপাল্টা কিছু ঘটিয়ে ফেলবো তেমন কোনো সম্ভাবনা নেই। তাহলে সমস্যাটা কোথায়? হাঁটতে হাঁটতে তখন একটা টানেলের ভিতরে ঢুকে পড়েছি আমরা। বাতাস বাষ্প ভরা, গরম। দুপাশের দেয়ালে আঁকা হয়েছে বীভৎস সব ছবি। সেগুলোর দিকে তাকিয়ে বেহরির বলল, আমার দিকটা বুঝতে হবে তোমাকে মিনা। আমি ড্রাকুলার হঠকারিতার শিকার। শয়তানের পাওনা মিটিয়ে দেয়নি সে। পালিয়ে গেছে কাপুরুষের মতো। তার এই ভণ্ডামির জন্য 400 বছরেরও বেশি সময় ধরে এখানকার অন্ধ কুটিরিতে বন্দি থাকতে হয়েছে আমাকে। ড্রাকুলাকে এর চরম মূল্য চুকাতে হবে। ভুরু কোঁচকালাম। তুমি কি বলতে চাইছো? ওকে শয়তানের হাতে তুলে দিতে পারলে তুমি মুক্তি পেয়ে যাবে? ফিরতে পারবে বাইরের দুনিয়ায়? ঠিক তাই মাদাম মিনা। বাইবেলে যেমনটা বলা হয়েছে, দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ। বিতৃষ্ণা জাগলো মনে। বেহরিটের কথা শুনে আনন্দিত বা দুঃখিত কোনোটাই হতে পারছি না।
ড্রাকুলার জায়গা নিতে চাইছে সে পৃথিবীর বুকে। তার মানে এক পিশাচের জায়গায় আসবে আরেক পিশাচ। আর যতটুকু বুঝেছি, ড্রাকুলার চেয়েও কয়েক গুণ খারাপ এই বেহরির। তুমি তো বললে স্কলমান্সে এসে গেছে ড্রাকুলা। বললাম আমি। তোমার মুক্তির জন্য ওইটুকুই কি যথেষ্ট নয়? না, সংক্ষেপে বলল বেহরির। কিন্তু ওকে নিয়ে তোমার এত চিন্তা কেন? কি হয় ও তোমার? অপ্রস্তুত হয়ে গেলাম প্রশ্নটা শুনে। কোনো মতে বললাম, এ নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না বেহরির। তাছাড়া একজন সম্মানিত মহিলাকে এ ধরনের প্রশ্ন করা অভদ্রতা। আর তুমিও অল্পতেই অপমানিত বোধ করছো, হাসল বেহরির। আমি কিন্তু অন্যরকম প্রতিক্রিয়া আশা করেছিলাম। জবাবটা এড়িয়ে যাচ্ছ, এটাই কিন্তু অনেক কিছু নির্দেশ করে। কিছুই এড়াচ্ছি না, রাগী গলায় বললাম। ড্রাকুলা একটা পিশাচ। আমি চাই ও ধ্বংস হয়ে যাক। মুখের হাসি বিস্মৃত হলো বেহেরিটের। তার মানে ওকে তুমি ভালোবাসো? থমকে গেলাম। টের পেলাম কান গরম হয়ে উঠছে। ঢোক গিলে বললাম, ভুল করছো তুমি। পিশাচকে ভালোবাসার প্রশ্নই ওঠে না। ভালোবাসার তোমরা কি বোঝো? ক্ষমতার প্রভুত্বের নেশায় অন্ধ তোমরা। তারপরেও ড্রাকুলার প্রতি তোমার দুর্বলতা আছে, অস্বীকার করতে পারো। যতটা বিদ্বেষ দেখানো দরকার তা দেখাচ্ছ না মোটেই। বেশ, ওকে করুণা করে আমি খুশি। কাঁধ ঝাঁকালো বেহেরির। ভালোবাসার কথা যখন অস্বীকার করছো, তাহলে করুণাই সই। আমার উদ্দেশ্য তাতেও সফল হবে। কি উদ্দেশ্য? থেমে আমার দিকে ফিরল বেহেরির। তোমাকে বলা হয়নি? ড্রাকুলার সঙ্গে এক দফা লড়াই হয়েছে আমার। শেষ পর্যন্ত কাপুরুষের মতো পালিয়ে গেছে ও। ঘাপটি মেরেছে লাইব্রেরির একটা অংশে। ওখানে আমি ওর নাগাল পাচ্ছি না। তাতে আমার কি করার আছে? ধক করে জ্বলে উঠল বেহেরিটের দু চোখ। আমি চাই ওখান থেকে ওকে বের করে আনবে তুমি। কিভাবে? ভালোবাসা বা করুণা, যাই বলো না কেন, তার জোরে। ও তোমার কথা শুনবে। তারপর ওকে তুমি ধ্বংস করে দেবে? না। একটু শান্ত হলো যেন বেহেরির। সেটাও সম্ভব নয়। আমরা কেউ কাউকে ধ্বংস বা খুন করতে পারবো না। আমি শুধু ওর সঙ্গে কথা বলতে চাই। কথাটা বিশ্বাস হলো না, কিন্তু মুখ ফুটে বললাম না সেটা। ড্রাকুলার দেখা পাবার জন্য আমিও ব্যাকুল হয়ে উঠেছি। অল্প স্বল্প হলেও বিশ্বাস রাখা যায় তার উপরে। নিজস্ব একটা নীতি আছে ওর। কথা দিলে কথা রাখে। কিন্তু বেহেরিটের মধ্যে সেসবের কোনো বালাই নেই। স্বার্থসিদ্ধির জন্য সবাইকেই বলি দিতে পারে লোকটা। পরিষ্কার বুঝতে পারছি, ড্রাকুলা যদি এর হাতে পরাস্ত হয়, আমাদের কারো কোনো আশা নেই। বিপদ ঘনিয়ে আসবে পুরো দুনিয়ার জন্য। টানেলের সামনের দিকে হঠাৎ অদ্ভুত এক আভা দেখতে পেলাম। লালচে একটা আলো। সেটার দিকে তাকিয়ে বেড়ে গেল হৃৎস্পন্দন। গরম বাতাসের একটা ঝাপটা বয়ে গেল গায়ের উপর দিয়ে। নাকে পেলাম সালফারের বিশ্রী একটা গন্ধ। পরপর কয়েকটা অ্যান্টি চেম্বার পেরুলাম আমরা। শেষে পৌঁছলাম বিশাল এক প্রকোষ্ঠ। দেয়াল জুড়ে বীভৎস সব ছবি। দেখা মাত্র গা রি রি করে উঠল। প্রকোষ্ঠের এক প্রান্তে রয়েছে বিশাল ড্রাগনের মূর্তি। প্রফেসর কোভাক্সের জার্নালে এই প্রকোষ্ঠের বিবরণ আছে বলে শুনেছি ভ্যান হেলসিং এর কাছে। মূর্তির পায়ের কাছে আমাকে নিয়ে গেল বেহরির। কোভাক্স যে দরজার কথা বলছে সেটা দেখতে পেলাম। দরজা খুলে আমাকে নিয়ে এগিয়ে চলল সে। পাথুরে একটা চাতালে পৌঁছলাম খানিক পরে। চাতালের তলায় গভীর এক খাদ। তাকালেই মাথা ঘোরায়, কিন্তু তার তোয়াক্কা না করে আমাকে চাতালের একদম কিনারে নিয়ে গেল বেহরির। নাক জ্বালাপোড়া করে উঠল নিচ থেকে উঠে আসা ঝাঁঝালো ধোঁয়ায়। চারপাশে নজর বোলালাম। অতিকায় এক গুহায় এসে পড়েছি। ছাদ বা দেয়াল কিছুই চোখে পড়ছে না। খাদটাও কুয়াশায় ছাওয়া। সেই কুয়াশা ভেদ করে উঠে আসছে লালচে এক আভা। আলোকিত করে তুলছে আধারের মাঝে জিভের মতো বের হয়ে থাকা চাতালটাকে।
কিনারটায় পুরনো আমলের একটা রেলিং লাগানো আছে। ডানে বাঁয়ে মিশে গেছে অন্ধকার। রেলিংয়ে ভর দিয়ে নিচে তাকালাম। কুয়াশার ফাঁকফোকর দিয়ে চোখে পড়ল ভূগর্ভস্থ একটা হ্রদ। টগবগ করে ফুটছে পানি। আলোর উৎসটাও চোখে পড়ল। রক্তলাল একটা চোখের মতো কি যেন জ্বলছে পানির তলায়। কি ওটা? ফিসফিসিয়ে জানতে চাইলাম। আর তখনই নড়ে উঠল আলোটা। পানির মাঝে আলোড়ন উঠল। বিশাল একটা সরীসৃপের মতো কি যেন পাক খেলো পানির তলায়। দম আটকে এলো আমার। মনে হলো এই বুঝি পানি ভেদ করে বেরিয়ে আসবে কোনো ভয়ঙ্কর দানব। কিন্তু তেমন কিছু ঘটল না। কিছুক্ষণ আলোড়িত হবার পর শান্ত হয়ে এলো হ্রদের পানি। নিভে গেল আলোটা। তারপরেও স্থির হয়ে সেদিকে তাকিয়ে রইলাম। ড্রাগনের আবাস, গর্বের সুরে বলল বেহরির। বাইরের উপত্যকায় যে হ্রদটা আছে সেটারই আরেকটা শাখা উঠে এসেছে পর্বতের ভিতরে। দ্বৈত হ্রদ, এক পাশে আলো, অন্য পাশে অন্ধকার। এসব আমাকে দেখাচ্ছ কেন? মেহমানকে গৃহকর্তা তার ঘরবাড়ি ঘুরিয়ে ফিরিয়ে দেখায় না? এটাকেও তেমনই ধরে নিতে পারো। যা হোক, ড্রাকুলার প্রসঙ্গে কথা বলছিলাম আমরা। বিনা নোটিশে আমার ডান হাত মুখের কাছে তুলে তার উল্টো পিঠে চুমু খেলো বেহরির। তারপর চোখে চোখ রেখে নরম গলায় বলল, তোমার ছেলের কথা ভাবো মাদাম মিনা। যদি ওকে ফিরে পেতে চাও, আমার প্রশ্নের জবাব দাও। ড্রাকুলা কি তোমাকে ভালোবাসে? দেব না জবাব। ঝটকা দিয়ে হাত সরিয়ে নিলাম। বাজে প্রশ্ন করছো তুমি। তাছাড়া তোমাকে আমি বিশ্বাসও করি না। এই জায়গা স্রেফ একটা নরক, আর নরকে সত্যের কোনো স্থান নেই। বেহরির, যদি কুইন্সি সত্যি এখানে থাকে তাহলে এক্ষুনি ওর কাছে নিয়ে চলো আমাকে। থমকে গেল বেহরির। আমাকে এভাবে ক্ষেপে উঠতে দেখবে বলে বোধহয় আশা করেনি। দাঁত মুখ খিচিয়ে কিছু একটা বলতে গেল। থেমে গেল পায়ের আওয়াজ শুনে। মূর্তির গোড়ার প্যাসেজটার মুখে নতুন একটা আলো দেখা যাচ্ছে। একটু পরেই লণ্ঠন হাতে উদয় হলো দুজন মানুষ, ভ্যান হেলসিং আর ডক্টর সেওয়ার্ড। ওদের পিছনে ফ্যাকাশে মুখ নিয়ে প্রফেসর কোভাক্সও আছেন। ক্রুদ্ধ গর্জন করল বেহরির তাদেরকে দেখতে পেয়ে। ঝট করে একটা ক্রুশ উঁচু করলেন সেওয়ার্ড। এগিয়ে গেলেন বেহরিতকে মোকাবেলা করতে। পবিত্র ক্রুশের সামনে মিইয়ে গেল পিশাচটা। পিছাতে পিছাতে হারিয়ে গেল অন্ধকারে। তাকে আর দেখতে পেলাম না। আমার দিকে এগিয়ে এলেন ভ্যান হেলসিং। পরিশ্রান্ত চেহারা, ক্লান্ত গলায় জানতে চাইলেন, তুমি ঠিক আছো মিনা? হ্যাঁ প্রফেসর। ইলেনা আর কুইন্সি? ওদের দেখিনি এখন পর্যন্ত। আমরাও না, ঘাড় ফিরিয়ে বললেন সেওয়ার্ড। হাতের ক্রুশ নামাননি। দ্রুত আলাপ সেরে নিলাম আমরা। নিজের অভিজ্ঞতা খুলে বললাম আমি। তারপর ডক্টর সেওয়ার্ড জানালেন, অন্ধকারে আপনাকে হারিয়ে ফেলেছিলাম আমরা। শেষ পর্যন্ত যখন লণ্ঠনটা জ্বালাতে পারলাম তখন দেখি কোভাক্সও গায়েব হয়ে গেছেন। বুঝলাম আমাদের সঙ্গে বেইমানি করেছেন উনি। আপনাকে তুলে দিয়েছেন এখানকার পিশাচের হাতে। আপনাদের খোঁজে এগোতে এগোতে 10 ভুজ আকৃতির চেম্বারটায় পৌঁছেছি আমরা। কোভাক্সের মতোই আটকা পড়ি এখানে। সে এক ভয়াবহ অভিজ্ঞতা। নিকোলাসের পথ চলা মুন্ডু কাটা লাশটা এখনো পড়ে আছে ওখানে। বীভৎস দৃশ্য। অনেকটা সময় বন্দী হয়েছিলাম আমরা। শেষ পর্যন্ত ভ্যান হেলসিং মেঝের তলায় একটা গোপন মেকানিজম খুঁজে বের করলেন। সেটা চালু করতেই চেম্বার থেকে বেরোনোর একটা দরজা খুলে গেল। পর্বতের গভীরে চলে এলাম আমরা। পথে দেখা হলো কোভাক্সের সঙ্গে। ওকে অনেকটা জিম্মি করেই আপনার খোঁজ বের করতে হয়েছে। কৃতজ্ঞতা অনুভব করলাম দুঃসাহসী মানুষ দুটোর জন্য। জীবনের ঝুঁকি নিয়ে আমাকে উদ্ধার করতে এসেছেন। বললাম, আপনারা নিশ্চয়ই খুব ক্লান্ত। আমি তো আর কিছু না হোক খাবার আর বিশ্রাম পেয়েছি। মাছি তাড়ানোর ভঙ্গিতে হাত নাড়লেন ভ্যান হেলসিং, যেন খাবার বা বিশ্রাম মোটেই গুরুত্বপূর্ণ নয়।
তার ভিতরে বৈজ্ঞানিক সত্তা জেগে উঠেছে। মুগ্ধ চোখে তাকাচ্ছেন চারদিকে। বললেন, জায়গা বটে একটা। শয়তান বা যেই বানিয়ে থাকুক, প্রশংসা না করে পারছি না। ইঞ্জিনিয়ারিংয়ের চরম উৎকর্ষ বলতে হবে। পর্বতের গভীরে এ ধরনের স্থাপনা তৈরি করা চারটিখানি কথা নয়। মাথার উপর যে ছাদ ধসে পড়ছে না, এটাই তো আশ্চর্য। ইস, অন্য কোনো পরিস্থিতিতে যদি আসা যেত এখানে, বড্ড ভালো হতো। বোঝা যেত কিভাবে এই অসাধ্য সাধন করা হয়েছে। এ ধরনের নির্মাণশৈলীর জ্ঞান শুধু শয়তান দিতে পারেন। অন্ধকার থেকে ভেসে এলো বেহেরিতের গলা। তুমি সেই জ্ঞান চাইছো? চমকে উঠে সেদিকে তাকালাম আমরা। পিশাচটা তাহলে যায়নি, ঘাপটি মেরে আছে অন্ধকারে। ভ্যান হেলসিং তার প্রশ্নের জবাবে কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন। বোধহয় জবাবটা নিজেরই পছন্দ হচ্ছে না। আমার দিকটা আশা করি এবার বুঝতে পারছো বন্ধু, পিছন থেকে বললেন কোভাক্স। কিসের লোভে আমি যোগ দিয়েছি বেহেরিটের সঙ্গে? তুমি শুধু এখানকার স্থাপত্য দেখে অবাক হচ্ছ, কিন্তু স্কলমান্সের লাইব্রেরিতে এর চেয়েও হাজার গুণ বিস্ময় লুকিয়ে আছে। বলছো বেইমানি করেছি আমি, কিন্তু অমন জ্ঞানের জন্য তুমিও কি তা করতে না? অন্ধকার থেকে বেরিয়ে এলো বেহেরি। আমিও একই প্রশ্ন করতে চাই, কিন্তু করব না। ডক্টর সেওয়ার্ডকে আবারও ক্রুশ বাগিয়ে ধরতে দেখে বলল, দয়া করে এটা নামাও। আমি তোমাদের শত্রু নই। তোমরা যা চাও তা আমিও চাই, ড্রাকুলার বিনাশ। কাজেই নিজেদের মধ্যে হানাহানি না করে সন্ধি করি না কেন? একে অপরকে সাহায্য করতে পারবো সেক্ষেত্রে। তাছাড়া সাহায্যের বিনিময়ে লাইব্রেরিতেও যত খুশি সময় কাটাতে দেব তোমাদের। না, তার জন্য জীবন মৃত হতে হবে না। চোখাচোখি করলেন ভ্যান হেলসিং আর ডক্টর সেওয়ার্ড। তাদের মনের কথা পড়তে অন্তর্যামী হবার প্রয়োজন নেই। চেঁচিয়ে উঠলাম, না প্রফেসর, ওর কথায় কান দেবেন না। মিথ্যে লোভ দেখাচ্ছে ও। ড্রাকুলাকে ধ্বংস করবার জন্য ওর পক্ষ নিলে সেলফ নিজের পায়ে কুড়াল মারবেন। বুঝতে পারছেন না, বেহরি ড্রাকুলার চেয়েও জঘন্য এক পিশাচ। কিন্তু মিনা, আমার দিকে ঘাড় ফিরিয়ে বললেন ভ্যান হেলসিং, কুইন্সিকে উদ্ধার করবার জন্য আর ড্রাকুলাকে ধ্বংস করবার জন্য এর তো কোনো বিকল্প নেই। দুজন পিশাচের চাইতে একজনের বিরুদ্ধে লড়াই করাই কি ভালো নয়? প্রফেসরের দৃষ্টি থেকেই বুঝতে পারলাম বেহেরিটের প্রলোভনে আটকা পড়ে গেছেন তিনি, ঠিক কোভাক্সের মতো। ডক্টর সেওয়ার্ডও মাথা ঝাঁকিয়ে সায় দিচ্ছেন তাকে। সঙ্গে সঙ্গে ধৈর্যের সুতো ছিঁড়ে গেল আমার। আর কত সহ্য করা যায়? তর্ক করে ওদের মত ফেরানোর মানসিকতা রইল না। তার বদলে মাথায় ভর করল পাগলামি। বেহরিট ও তার সঙ্গীদের কাছ থেকে এক্ষুনি পালিয়ে যেতে হবে। উল্টো ঘুরে তাই প্রাণপণে দৌড়াতে শুরু করলাম। পিছন থেকে ডাক শুনলাম ভ্যান হেলসিং এর, কিন্তু তাতে কান দিলাম না। রেলিংটাকে ডানে রেখে ছুটে চললাম অন্ধকারে। কিছুক্ষণ পর টের পেলাম অন্ধ গলির মতো একটা ফাটলে ঢুকে পড়েছি। যে পথে এসেছি সেটা ছাড়া বেরুবার আর কোনো রাস্তা নেই। কেঁদে ফেললাম হতাশায়। অন্ধকারে দেয়াল হাতড়াতে শুরু করলাম, যদি আরেকটা রাস্তা খুঁজে পাই। অবিশ্বাস্য হলেও তাই ঘটল। হঠাৎ ফাঁকা হয়ে গেল দেয়ালের একটা অংশ। সেখান দিয়ে বেরিয়ে আসা এক চিলতে আলোয় চোখ ধাঁধিয়ে গেল আমার। শুনতে পেলাম ফিসফিসে ডাক, মিনা। পরক্ষণে আমার হাত চেপে ধরল কে যেন। এক টান দিয়ে নিয়ে গেল দেয়ালের ফাঁকের ভিতরে। গুড়গুড় শব্দ শুনলাম। আমি ঢুকে যেতেই আবার বন্ধ হয়ে যাচ্ছে ফাঁকটা। ওটা আসলে একটা গোপন দরজা। চোখ পিটপিট করে উজ্জ্বল আলোর সঙ্গে মানিয়ে নিলাম দৃষ্টি। দেখলাম গোপন দরজাটার এপাশে রয়েছে বিশাল এক বুকশেলফ। তার সামনে ঋজু ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা মূর্তিটা আর কেউ নয়, কাউন্ট ড্রাকুলা। দু এক থোকা বাদে মাথার চুল ধবধবে সাদা হয়ে গেছে ওর। মুখের চামড়াতেও পড়েছে বয়সের ছাপ। তারপরেও অদ্ভুত এক জৌলুস খেলা করছে চেহারায়। দৃষ্টি আগের মতোই গভীর, শীতল।
ঠোঁটের ফাঁকে উকি দিচ্ছে সদন্ত দুটো। এতদিন এই চেহারাকে ভয় পেয়েছি, কিন্তু আজ এই প্রথমবারের মতো তাকে দেখতে পেয়ে মন ভরে গেল পরম স্বস্তিতে। কেমন আছো মিনা? মৃদু হেসে জানতে চাইল সে। ভালো, বললাম আমি। কিন্তু আমার সামনে বড্ড বিপদ ড্রাকুলা। বেহরির ওকে নিয়ে ভেবো না। বেহরির এখানে ঢুকতে পারবে না। সব দরজা বন্ধ করে রেখেছি আমি। আর সেই দরজা খোলা সম্ভব নয় ওর পক্ষে। বদমাসটা তোমার কোনো ক্ষতি করেনি তো? না, শুধু তোমার ব্যাপারে নানা রকম প্রশ্ন করেছে। আমি তার জবাব দিইনি। এসব আমি সহ্য করতে পারছি না কাউন্ট। ছেলেকে ফেরত চাই আমি। ফিরতে চাই বাড়িতে। সব হবে, আশ্বাস দিল ড্রাকুলা। আগে একটু জিরিয়ে নাও। আমি তোমাকে দেখি। গত কয়েকদিন তোমাকে না দেখতে পেয়ে আমার একদম ভাল লাগছিল না। হলঘরের মতো বড় একটা কামরায় আমাকে নিয়ে গেল ড্রাকুলা। সেটার চারদিক বইয়ের আলমারিতে ঠাসা। মেঝেটা সাদা আর কালো রঙের মার্বেল পাথরে মোড়া। জানালা নেই কোনো। ভিতরটা আলোকিত করা হয়েছে মোমবাতি আর প্রদীপ জেলে। বুঝলাম যে লাইব্রেরির লোভে বেহেরিটের পায়ের তলায় নিজেকে সঁপে দিয়েছেন কোভাক্স। যে লাইব্রেরিতে চোখ বোলানোর আশায় বিভ্রান্ত হয়ে গেছেন ভ্যান হেলসিং, সেখানেই ভাগ্যক্রমে পৌঁছে গেছি আমি। কামরার মাঝখানে বসানো বড় একটা গোল টেবিলে গিয়ে বসলাম আমরা। মোটাসোটা একটা বই খোলা অবস্থায় পড়েছিল। পাতাগুলো নানা রকম প্রাচীন লিপিতে ভরা। বইটা বন্ধ করে একপাশে সরিয়ে রাখলো ড্রাকুলা। তারপর কথা বলতে শুরু করলাম আমরা। কিভাবে স্কলমান্সে পৌঁছলাম সে অভিজ্ঞতা খুলে বললাম আমি। এরপর ড্রাকুলা শোনালো তার কাহিনী। এখানে পৌঁছানো মাত্র বেহেরিট হামলা করেছিল আমার উপরে, বলল সে। অবাক হইনি। ও যে এমন কিছু করবে তা আগে থেকেই জানতাম। প্রস্তুত ছিলাম সেজন্যে। ওকে ফাঁকি দিয়ে এখানে চলে এসেছি। বেহেরিটের ভয় নয়, শান্তিতে পড়াশোনা করবার জন্য। তুমি বই পড়বার জন্য এসেছো স্কলমান্সে? বিস্মিত হলাম। তাহলে কুইন্সি আর ইলেনা, ওদের খবর কি? কোথায় ওরা? বেঁচে আছে তো? একটু হাসল ড্রাকুলা। বলল, দুঃখিত। তোমাকে এতদিন ভুল বুঝিয়েছি আমি। ইলেনা আর কুইন্সি এখানে আসেনি। তবে ওরা সুস্থ এবং নিরাপদে আছে। কোথায়? হতভম্ব গলায় জিজ্ঞেস করলাম। শেষবার যেখানে দেখেছিলে সেখানেই, মানে কারফাক্স অ্যাবিতে। আসলে ওরা ইংল্যান্ড থেকেই বের হয়নি। এখান থেকে ফিরে দেখা পাবে ওদের। রাগ সংবরণ করা মুশকিল হয়ে পড়ল। চেঁচিয়ে উঠলাম, তার মানে আমাকে ধোঁকা দিয়েছো তুমি? মিথ্যা কথা বলে নিয়ে এসেছো এখানে? কেন? নির্বিকার রইল ড্রাকুলা। শান্ত গলায় বলল, কারণ আমার বিজয়ের মুহূর্তটা ভাগাভাগি করতে চেয়েছিলাম তোমার সঙ্গে। বেহেরিটের কথা ভুলে যাও। ও স্কলমান্সের কেয়ারটেকার ছাড়া আর কিছু না। কিন্তু এখানকার অনন্ত জ্ঞানের অধিকারী হব একমাত্র আমি। সেই অসীম শক্তিধর মানুষটির অর্ধাঙ্গিনী বানাতে চাইছিলাম তোমাকে। না, আমাকে তুমি আসলে বর্ম হিসেবে চেয়েছিলে, শত্রুদের দূরে সরিয়ে রাখার জন্য। আমি তা রেখেছিও। ভ্যান হেলসিং আর ডক্টর সেওয়ার্ডকে বাধা দিয়েছি তোমার বুকে গজাল ঢোকাতে। কুইন্সি নিরাপদ জানলে আমি কি সেটা করতাম? কক্ষনো না। তুমি আসলে চালাকি করে কাজে লাগিয়েছ আমাকে। নির্লজ্জের মতো মাথা জাগালো ড্রাকুলা। অস্বীকার করছি না। তুমি সঙ্গে থাকায় সত্যিই বেশ উপকার হয়েছে আমার। কিন্তু তোমাকে আমার সহকারী বানিয়েছিলাম হবু সহচারী ভেবে। সহচরী? আমি? বাঁকা সুরে বললাম। তাহলে ইলেনার কি হবে? নাকি ওর প্রয়োজন ফুরিয়ে গেছে? এবার ক্রোধ ফুটল ড্রাকুলার চোখে। থমথমে গলায় বলল, আমাকে কৃতজ্ঞ ভাবলে তুমি ভুল করবে মিনা। ইলেনা যা করেছে তার জন্য অবশ্যই ও আমার পাশে জায়গা পাবে। আমি তো আর তোমাদের সামাজিক নিয়মকানুনের শৃঙ্খলা আবদ্ধ নই। দুজন সহচরী রাখতেই পারি। ভুলে যাওনি নিশ্চয়ই, আগে তিনজন সহচরী ছিল আমার। ভ্যান হেলসিং তাদেরকে হত্যা করেছে। হারানো সেই সঙ্গীদের শোকে গলা ভারী হয়ে এলো তার।
সঙ্গে সঙ্গে আমার রাগও পড়ে গেল। সমবেদনায় নাকি শয়তানের কারসাজিতে বলতে পারি না। কয়েক মুহূর্ত চুপ করে থেকে আমি বললাম, থাক ওসব কথা। যা খুঁজতে এসেছো তা কি পেয়েছো তুমি? না, এত অল্প সময়ে সেটা সম্ভবও নয়। এই লাইব্রেরি যে কত বড় তা তুমি কল্পনাও করতে পারবে না। সৌভাগ্যের ব্যাপার হলো আমার হাতে অফুরন্ত সময়। বেহরির যদি ঝামেলা করতে চায় নিজেই পস্তাবে। ওর ধারণা আমাকে ফাঁদে ফেলেছে সে। বেটা ছাগল। উল্টো আমার ক্ষমতা আরো বাড়াবার আয়োজন করেছে সে নিজের অজান্তে। কিভাবে? এই লাইব্রেরিতে সেই জ্ঞান লুকিয়ে আছে যা আমাকে অপরাজেয় করে তুলতে পারে। বুঝতে পারছো না? ফাঁদে ফেলতে গিয়ে বেহরির আসলে আমাকে লাইব্রেরিতে আসার সুযোগ করে দিয়েছে। তার মানে প্রায়শ্চিত্ত করতে আসোনি তুমি। এসেছো শুধু তোমার অশুভ ক্ষমতা বাড়াবার নেশায়। প্রায়শ্চিত্ত আমি কোনো দিনই করব না মিনা, কঠিন গলায় বলল ড্রাকুলা। ও আমাকে দিয়ে হবে না। শয়তানের শিষ্য হয়ে শয়তানকে অবজ্ঞা করবার দুঃসাহস দেখিয়েছি আমি। কেন? কারণ আমি ছিলাম এক যোদ্ধা, সমরনায়ক। কখনো কারো সামনে মাথা নত করিনি আমি। শয়তানের সামনেও না। ১০ জন শিক্ষার্থীর মধ্যে সে আমাকে ভেট হিসেবে চেয়ে বসেছিল। আমি রাজি হইনি। বরং যারা আমাকে জোর করে শয়তানের পায়ে নিবেদন করতে চেয়েছিল তাদেরকে খুন হয়ে যেতে হয়েছে। বেহেরির প্রাণে বেঁচেছিল আমার জায়গা নেয়ায়। এখন যদি সেই সমঝোতা ও ভঙ্গ করতে চায় তার পরিণাম ভালো হবে না। তার এই উদ্ধত কথাবার্তা শুনে অবাক না হয়ে পারলাম না। জিজ্ঞেস করলাম, তার মানে তুমি শয়তানের সেবক নও? শয়তান বা ঈশ্বর কারোরই পরোয়া করি না আমি। কিন্তু যে লোক ঈশ্বরের বিরোধিতা করে সে তো শয়তানের দলে। তাছাড়া ঈশ্বরকে নিশ্চয়ই ভয় পাও তুমি, নইলে তার পবিত্র প্রতীকের সামনে কুঁকড়ে যেতে না। ওসব যুক্তি ছাড়ো মিনা। যুক্তি সবসময় বাস্তবতা মেনে চলে না। তবে হ্যাঁ, বেহেরিটের একটা কথা সত্য। স্কলমান্সের শিক্ষা শেষ হবার আগেই এখান থেকে চলে গিয়েছিলাম আমি। সে কারণেই ক্ষমতার নানা রকম সীমাবদ্ধতা রয়ে গেছে আমার মাঝে। কিন্তু এবার আমি সেসব দুর্বলতা কাটিয়ে উঠব। এই লাইব্রেরি ঘেঁটে অর্জন করব চূড়ান্ত জ্ঞান, যাতে সূর্যের আলো, পবিত্র ক্রুশ, রসুন বা গোলাপের কাঁটার মতো নগণ্য জিনিস দিয়ে আমাকে ঠেকাতে না পারে কেউ। এক ধরনের মরিয়া সুর ফুটে উঠেছে ড্রাকুলার গলায়। আমি বললাম, বেহরিট তোমাকে সফল হতে দেবে না কাউন্ট। তোমাকে শুধু ঘৃণা নয়, ঈর্ষাও করে সে। বাইরের পৃথিবীতে তোমার জায়গা নিতে চাইছে ও। ওর সঙ্গে যথাসময়ে বোঝাপড়া হবে, বলল ড্রাকুলা। আপাতত শান্তিতে পড়াশোনা করতে পারলেই আমি খুশি। তুমি এখানে থেকে যাও মিনা, আরামে থাকতে পারবে। বেহরিট বিরক্ত করবে না তোমাকে। তাছাড়া এখানকার নিষিদ্ধ জ্ঞানের প্রতি একটুও কি কৌতূহল নেই তোমার? জানো, মেয়েরাও কিন্তু এখানকার ছাত্রী হতো। লোকে বলে ওদের প্রতি নাকি একটু বেশি দুর্বলতা ছিল শয়তানের। তোমাকে কি সত্যি শয়তান নিজে শিক্ষা দিয়েছে? ফিসফিসিয়ে জানতে চাইলাম। সে সে দেখতে কেমন? আমার মতো, বেহেরিটের মতো, এখানকার সব ছাত্রদের মতো, হাসল ড্রাকুলা। শয়তান আসলে বহুরূপী মিনা। প্রত্যেক ছাত্রছাত্রী তার নিজের চেহারার প্রতিবিম্ব দেখে শয়তানের চেহারায়। তাই সে কখনো সুদর্শন যুবক, কখনো বক্ষকেশ বৃদ্ধ, আবার কখনো বা রূপসী নারী। প্রসঙ্গ পাল্টল সে। যাকগে, একটা সিদ্ধান্ত নেবার কথা ছিল তোমার। আশা করি নিয়েছ। যদি রাজি থাকো তো আবহাওয়া ভালো হয়ে গেলে ইলেনা আর কুইন্সিকে নিয়ে আসতে পারি এখানে। জবাব না দিয়ে মাথা নিচু করে ফেললাম। অধৈর্য ভঙ্গিতে আমার হাত চেপে ধরল ড্রাকুলা। কথা বলছো না কেন? কুইন্সি আমাদের সঙ্গে যোগ দিচ্ছে তো নাকি? ধীরে ধীরে মাথা তুললাম। নিয়ে ফেলেছি সিদ্ধান্ত। আশ্চর্য এক প্রশান্তি ভর করছে আমার মাঝে। স্পষ্ট গলায় বললাম, না কাউন্ট, ও যোগ দেবে না। ঈশ্বর যদি কুইন্সির আয়ু সংক্ষিপ্তই করে থাকেন, সেটা বাড়াবার কোনো ইচ্ছে নেই আমার। ছেলে হারানোর ব্যথা সইতে পারবো আমি, কিন্তু তাকে অভিশপ্ত জীবনে নিক্ষেপ করতে পারবো না।
আমার বেলাতেও একই কথা খাটে। আমি তোমার সহচরী হতে রাজি নই। আগুনের মতো জ্বলে উঠল ড্রাকুলার চোখজোড়া। এই তোমার শেষ কথা? হ্যাঁ, এখন তুমি যা খুশি করো। আমি পরোয়া করি না। ঝট করে উঠে দাঁড়ালো ড্রাকুলা। ক্রুদ্ধ গলায় বলল, অবাধ্য অকৃতজ্ঞ মেয়ে! এত বড় সাহস তোমার! আমাকে প্রত্যাখ্যান করো! এক হাতে সাঁড়াশির মতো আমার গলা চেপে ধরল সে। ঝটকা মেরে আমাকে তুলে ফেলল শূন্যে। খাবি খেতে শুরু করলাম। মোচড়াতে লাগলাম দেহ। শ্বাস নিতে পারছি না। চোখের সামনে নেমে আসছে কালো একটা পর্দা। কাউন্ট বলল, এখনো সময় আছে। রাজি হয়ে যাও, নইলে মরবে। ফ্যাঁসফেঁসে গলায় জানিয়ে দিলাম, তাহলে মেরেই ফেলো। কিছুতেই আমি রাজি হব না। গলার উপরে আঙ্গুলের চাপ বাড়তে থাকলো। শ্বাসনালী যখন ভেঙে যাবে বলে মনে হলো, তখনই আচমকা আমাকে ছেড়ে দিল ড্রাকুলা। হাঁটু গেড়ে বসে পড়লাম মেঝেতে। ঘর ঘর করে আওয়াজ বেরুচ্ছে গলা দিয়ে। মুক্তি পেয়ে একসঙ্গে দুনিয়ার সব বাতাস টানতে চাইছে ফুসফুস। খানিকটা স্বাভাবিক হয়ে মুখ তুলতেই দেখলাম কাউন্টের চেহারায় বিষাদের ছায়া। তুমিই জিতলে, বলল সে। ইচ্ছের বিরুদ্ধে তোমাকে দিয়ে কিছুই করাবো না আমি। আর কুইন্সির জন্য চিন্তা করো না। সুস্থ হয়ে যাবে ও। বাঁচবে অনেক দিন। বোকার মতো তাকিয়ে রইলাম। ড্রাকুলার কথার মর্ম বুঝতে পারছি না। কারফ্যাক্সাবিতে থাকাকালীন সময়ে কুইন্সিকে খাবারের সঙ্গে বিশেষ একটা ওষুধ খাইয়েছি আমি, ব্যাখ্যা করল কাউন্ট। ধন্যতরী ওষুধ। এই স্কলমান্সে ওটা বানানো শিখেছিলাম। ওই ওষুধে মানুষের সমস্ত রোগ সেরে যায়। কুইন্সি ধীরে ধীরে পুরোপুরি সুস্থ হয়ে যাবে মিনা। আমার কথা বুঝতে পারছো? তুমি ওর চিকিৎসা করেছো? বিস্মিত গলায় বললাম। আমার তরফ থেকে কোনো ধরনের আশ্বাস বা অনুরোধ ছাড়াই। কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি, পরিষ্কার গলায় বলল ড্রাকুলা। আমি চাইনি অসুস্থ ছেলের কারণে তোমার জীবনে কোনো দুঃখ কষ্ট থাকুক। তুমি আমাকে ভালোবাসো বা নাই বাসো, তার মানে তুমি জানতে আমি তোমার প্রস্তাবে রাজি হব না। অনুমান করেছিলাম, তিক্ত গলায় বলল ড্রাকুলা। তুমি বড় শক্ত ধাতের মেয়ে মিনা। এজন্যই তোমাকে আমার এত পছন্দ। তাই আর জবরদস্তি করব না তোমার সঙ্গে। তুমি আজ থেকে মুক্ত। আর কোনোদিন তোমাকে বা কুইন্সকে বিরক্ত করব না আমি। কারণ এখন আমি বুঝতে পারছি জোর করে ভালোবাসা পাওয়া যায় না। বিহ্বল হয়ে পড়লাম ওর কথা শুনে। ড্রাকুলার মতো পিশাচও যে ত্যাগের মহিমা দেখাতে পারে কে জানতো। শূন্য মনে হলো নিজের ভিতরটা। আচমকা টের পেলাম এতদিনের ঘৃণা, এতদিনের বিদ্বেষ সব ছিল আবরণ মাত্র। ড্রাকুলা আসলে আমার আত্মারই অংশ। ওকে ছাড়া আমার জীবন অপূর্ণ হয়ে যাবে। যারা এই লেখা পড়ছেন তারা আমাকে খারাপ ভাবতে পারেন, কিন্তু হৃদয় কবে কার কথা শুনেছে? টেবিলের উপর রাখা বালি ঘড়ির দিকে তাকালো ড্রাকুলা। বলল, সকাল হয়ে আসছে। এবার আমাকে একটু বিশ্রাম নিতে হয়। অনেকক্ষণ পড়াশোনা করেছি। মিনা, তুমি মুক্ত। চাইলে চলে যেতে পারো। কিন্তু অনুরোধ করব আপাতত এখানেই থাকতে। যতক্ষণ না বেহেরিটের একটা গতি করছি আমি। স্কলমান্স থেকে তুমি বেরুতে পারবে বলে মনে হয় না। শান্ত গলায় বললাম, বেশ, আমি থাকব। ধন্যবাদ। একটু হাসল ড্রাকুলা। কামরার এক কোণার ছায়ায় গিয়ে শুয়ে পড়ল। তারপর থেকে টেবিলে বসে জার্নাল লিখছি আমি। কতটা সময় পেরিয়ে গেছে জানি না। লিখতে লিখতে হাত ব্যথা করছে আমার। মাথা ধরেছে। ক্লান্তির কারণেই কিনা জানি না। লাইব্রেরির অভ্যন্তরে ছায়ার বিস্তার বেড়ে গেছে বলে মনে হচ্ছে। আরে, বেহেরিটের গলা শুনছি নাকি? ও কিভাবে আসবে এখানে? ভয়ে বুক ধড়ফড় করছে আমার। বেরিয়ে যেতে হবে। এখান থেকে বেরিয়ে যেতে হবে। ডক্টর জন সেওয়ার্ডের মেমোরান্ডাম। দুঃখজনক এই কাহিনীর শেষাংশ লিখতে হচ্ছে আমাকে, কারণ মিসেস হারকার সেটা পারছে না। ভূমিকা না করে সরাসরি মূল ঘটনায় চলে যাই।
পর্বতের গভীরে যখন মিসেস হার্কার দৌড়ে পালিয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলাম আমি আর প্রফেসর ভ্যান হেলসিং। পরে বেহরির জানালো, গোপন একটা দরজা গলে স্কলমান্সের লাইব্রেরিতে ঢুকে পড়েছেন তিনি, ঠিক যেখানে কাউন্ট ড্রাকুলা ঘাপটি মেরেছে। দুশ্চিন্তায় পড়ে গেলাম আমরা, কিন্তু বেহরির বলল, ঘাবড়াবার কিছু নেই, ড্রাকুলা ওর কোনো ক্ষতি করতে পারবে না, এ ব্যাপারে আমি নিশ্চিত। এ পর্যন্ত বহুবারই মিনাকে হাতের মুঠোয় পেয়েছে সে, অথচ ভ্যাম্পায়ার বানায়নি। এবারও তার ব্যতিক্রম হবে না। বরং ব্যাপারটা একদিক থেকে ভালো হলো, মিনাকে নিয়ে ব্যস্ত থাকবে ড্রাকুলা। ওকে ঘায়েল করবার জন্য ছক সাজানোর সময় পাবো আমরা। তবে সবচেয়ে বড় সমস্যা হলো লাইব্রেরির ভিতরে ঢোকা। সব দরজা আটকে রেখেছে ড্রাকুলা। দরজাগুলো বাইরে থেকে খুলতে পারবো না আমি। কুয়াশা হয়ে দরজার ফাঁক ফোকর দিয়ে ঢুকতে পারবে না তুমি? জিজ্ঞেস করলেন ভ্যান হেলসিং। না, স্কলামান্সে ভ্যাম্পায়ারের ক্ষমতা সীমিত। অনেকটা মরণশীল মানুষের মতোই এখানে থাকতে হয় আমাদেরকে। শারীরিক অবয়ব বদলানোর যে ক্ষমতা তোমরা দেখেছ, সেটা বাইরের দুনিয়ার মানুষকে টেক্কা দেবার জন্য। এখানে ওসব করতে যাওয়া মানে আমাদের প্রভুকে অপমান করা। তাছাড়া দরজাগুলো সাধারণ নয়, অত্যন্ত টেকসই এবং মন্ত্রপুত। গায়ের জোরে ওই দরজা ভাঙা যায় না। যত শক্ত দরজাই হোক, উপযুক্ত যন্ত্রপাতি থাকলে তা ভাঙা যাবে না, এ আমি মানতে নারাজ, বললাম আমি। আর ওসব তন্ত্রমন্ত্র তোমার উপর কাজ করতে পারে ভেরির, কিন্তু আমাদের দুজনের উপর করবে না। তর্ক করো না, বিরক্ত গলায় বলল বেহরির। না জেনে কথা বলছি না আমি। হতে পারো তোমরা ঈশ্বর ভক্ত লোক, শয়তানের অনুসারীর নির্দেশ মানতে হয়তো মন চাইবে না, কিন্তু এ কথা তো সত্যি, স্কলমান্স সম্পর্কে আমার চেয়ে বেশি আর কেউ জানে না। কাজেই দ্বিধাদ্বন্দ্ব চাপা দিয়ে আমার কথা মতো কাজ করো। যদি ভালোই ভালোই সব শেষ হয়, মানে সফল হয় ড্রাকুলার বিরুদ্ধে আমাদের অভিযান, তাহলে মিনাকে নিয়ে নির্ভাবনায় চলে যেতে পারবে এখান থেকে। আমি বাধা দেব না, কথা দিচ্ছি। ওই মুহূর্তে মাথায় সম্ভবত কাজ করছিল না আমার বা প্রফেসরের। রিসার্চটার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। মস্ত ভুল করেছিলাম আসলে, সে কথায় পরে আসছি। যা হোক, সন্ধি হবার পরপর কোভাক্সের মাধ্যমে আমাদেরকে স্কলমান্সের ভিলায় পাঠিয়ে দিল বেহরির। সেখানকার একটা কামরায় বিশ্রাম নিলাম আমরা, খাওয়া দাওয়া করলাম। এরপর এত তারা কাগজ নিয়ে হাজির হলো বেহরির, লাইব্রেরির নকশাগুলো। নকশা দিয়ে আলোচনায় বসে পড়লাম তিনজনে। বোঝার চেষ্টা করলাম দরজা ছাড়া লাইব্রেরির ওই অংশটায় ঢোকার বিকল্প কোনো পথ আছে কিনা। খুব শীঘ্রই টের পেলাম, নেই। লাইব্রেরির যে অংশে আশ্রয় নিয়েছে ড্রাকুলা, সেটার দুটো দরজা। একটা পার্বত্য খাদের দিকটায় গোপন দরজা, অন্যটা লাইব্রেরির মূল অংশে। এছাড়া ওখানে ঢোকার আর কোনো রাস্তা নেই। বাতাস চলাচলের জন্য কামরার ছাদের কাছে একটা এয়ার ভেন্ট আছে, তবে ওটা এত ছোট যে মানুষ তো দূরের কথা, একটা কুকুরও ঢুকতে পারবে না। টানেল খুঁড়ে মেঝে ফুটো করে ওখানে ঢুকবো, তাও সম্ভব নয়। নিরেট পাথরে জমিনের উপর তৈরি করা হয়েছে লাইব্রেরিটা। ওটার মেঝেও কংক্রিট আর মার্বেল পাথরে গড়া। না, দরজা ভাঙা ছাড়া আর কোনো উপায় দেখছি না। এক পর্যায়ে হতাশ গলায় বললেন ভ্যান হেলসিং। বললাম তো সেটা সম্ভব নয়, বেহেরিট বলল। তন্ত্রমন্ত্রের ভয় যদি নাও করো, পুরো ওই দরজা ভাঙার মতো যন্ত্রপাতি নেই এখানে। তাহলে সুযোগের প্রতীক্ষায় থাকতে হবে আমাদেরকে, বললেন ভ্যান হেলসিং। মিনা এখনো সাধারণ মানুষ, আর একজন মানুষের পক্ষে অনন্তকাল একটা বদ্ধ কামরায় বসে থাকা সম্ভব নয়। একটা না একটা সময় ঠিকই কামরা থেকে বেরিয়ে আসতে হবে ওকে, তাজা বাতাসের জন্য কিংবা প্রকৃতির ডাকে সাড়া দিতে। ওই সুযোগটাই কাজে লাগাবো আমরা। হাসি ফুটল বেহেরিটের ঠোঁটে। তুমি বুদ্ধিমান প্রফেসর। এখন বুঝতে পারছি ড্রাকুলা গতবার কেন পরাস্ত হয়েছিল তোমার হাতে। চমৎকার প্ল্যান এঁটেছ। দরজা খোলা মাত্র মিনাকে আটকে ফেলবো আমরা, নিয়ে আসবো বাইরে।
ওকে উদ্ধারের জন্য ড্রাকুলাকেও বের হয়ে আসতে হবে। বাহ! মিনার যেন কোনো ক্ষতি না হয়, সতর্ক করলেন প্রফেসর। হবে না, নিশ্চিন্ত থাকো। ওকে সির্ফ টোপ হিসেবে ব্যবহার করব, আর কিছু না। কিন্তু কখন উনি বের হবেন তার কি কোনো ঠিক আছে? বলে উঠলাম আমি। মিসেস হারকারের মতো আমরাও তো মানুষ, কতক্ষণ অপেক্ষা করব আমরা? হুম, ব্যাপারটা ভেবে দেখার মতো, স্বীকার করলো বেহরির। কি যেন ভাবলো। একটা কাজ করা যেতে পারে। ভোরের দিকে বিশ্রাম নেবে ড্রাকুলা। সে সময় মিনার উপর জাদুর জাল বিছাতে পারি আমি, যাতে চোখে ভুল দেখে ও, কানে ভুল শোনে। ওকে যদি অস্থির করে তুলতে পারি, নিশ্চয়ই দরজা খুলে বেরিয়ে আসবে। মন্ত্রপুত লাইব্রেরির ভিতরে তোমার জাদু পৌঁছবে কিভাবে? বায়ু চলাচলের ওই ফোকর দিয়ে। হুম, দেখা যাচ্ছে কাজে লাগছে ওটা। দ্রুত পরিকল্পনা সাজিয়ে নেওয়া হলো। সেই মোতাবেক লাইব্রেরির মূল অংশের দরজার সামনে অবস্থান নিলাম আমি আর কোভাক্স। ভ্যান হেলসিং আর বেহরিট চলে গেল গোপন দরজার ওপাশে। শুরু হলো প্রতীক্ষার পালা। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, কিন্তু কিছুই ঘটল না। সময় জ্ঞান হারিয়ে ফেললাম আমি। এক পর্যায়ে অবসাদে বসে পড়লাম মেঝেতে। ঢুলতে শুরু করলাম তন্দ্রায়। হঠাৎ কাঁধে ঝাঁকুনি খেয়ে সচেতন হয়ে উঠলাম। কোভাক্স জানালেন, ভোর হয়ে গেছে। তার মানে জাদুর জাল বিছাতে শুরু করেছে বেহরির। তাতে কতখানি কাজ হয় তা শীঘ্রই প্রমাণ হয়ে যাবে। হঠাৎ মৃদু পায়ের আওয়াজ শুনলাম, দরজার ওপাশ থেকে আসছে। কয়েক মুহূর্ত পরেই ফাঁক হতে লাগলো পাল্লাটা। বিদ্যুৎ খেলে গেল আমার শরীরে। একটা শাবল নিয়ে এসেছিলাম, ছুটে গিয়ে সেটার মাথা ঢুকিয়ে দিলাম পাল্লা আর চৌখাটের মাঝখানে। এক পলকের জন্য চোখে পড়ল মিসেস হারকারের ভয়ার্ত চেহারা। আমাকে আর কোভাক্সকে দেখেই দরজা আবার বন্ধ করে দিতে চাইলেন তিনি। শাবলটার জন্য পারলেন না। কয়েক দফা ধাক্কাধাক্কি করে হাল ছেড়ে দিলেন। ছুট লাগালেন উল্টো ঘুরে। লাথি মেরে দরজাটা হা করে খুলে ফেললাম। জলদি চলুন, চেঁচিয়ে উঠলাম কোভাক্সকে লক্ষ্য করে। মিসেস হারকারের পিছু নিলাম দুজনে। দৌড়ে ঢুকলাম বিশাল এক হল ঘরে। ওটার চারদিক বইয়ের আলমারিতে ঠাসা। মিসেস হারকারের খোঁজে নজর বোলাতেই এক কোণে শুয়ে থাকা ঘুমন্ত কাউন্টকে দেখতে পেলাম। আমাদের উপস্থিতি টের পেয়েই বোধহয় নড়তে শুরু করেছে সে। হঠাৎ খুলে গেল রক্তলাল চোখ দুটো। এদিকে, ডেকে উঠলেন কোভাক্স। ছোট আরেকটা দরজা পেরিয়ে দুজনে পৌঁছে গেলাম ছোট্ট একটা অ্যান্টি চেম্বারে। দেয়ালের একটা অংশ ফাঁকা হয়ে আছে, গোপন দরজা। ওখান দিয়ে বেরিয়ে গেছেন মিসেস হারকার। আমরাও বেরুলাম। পিছনে শোনা গেল ড্রাকুলার ভয়ঙ্কর হুঙ্কার। ছোটার গতি বাড়িয়ে দিলেন কোভাক্স। আমি পড়ে গেলাম পিছনে। এগিয়ে আসা পায়ের আওয়াজ শুনতে পেলাম। তারপরেই আমার ঘাড় চেপে ধরল কে যেন। খড়ের একটা পুতুলের মতো আমাকে ছুঁড়ে ফেললো একপাশে। উড়ে গিয়ে পাহাড়ি দেয়ালে আছড়ে পড়লাম। সেখান থেকে তালগোল পাকিয়ে পড়লাম মাটিতে। কোকিয়ে উঠলাম প্রচণ্ড ব্যথায়। কোনো মতে সোজা হয়ে বসতেই দেখলাম ড্রাকুলার হিংস্র অবয়ব। দুহাতে কলার চেপে ধরে আমাকে দাঁড় করালো সে। হা করে কামড় বসাতে গেল ঘাড়ে। মৃত্যু ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। আর তখনই শোনা গেল বেহেরিটের উদাত্ত ডাক, ড্রাকুলা! থমকে গেল কাউন্ট। ঘাড় ফিরিয়ে শব্দের উৎসের দিকে তাকালো। তারপর আমাকে ছেড়ে দিয়ে এগিয়ে গেল ওদিকে। কয়েক মুহূর্ত পরে কানের কাছে শুনলাম উদ্বিগ্ন কণ্ঠ, জন, তোমার কিছু হয়নি তো? চোখ খুলতেই প্রফেসর ভ্যান হেলসিংকে দেখলাম। কপাল কেটে গেছে তার, ঝুঁকে আছেন আমার উপরে। আমি ঠিক আছি প্রফেসর, জানালাম তাকে। আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করলো ভ্যান হেলসিং। জিজ্ঞেস করলাম, আপনি একা কেন? মিসেস হারকার কোথায়? বেহরিট বেইমানি করেছে, তিক্ত গলায় বললেন প্রফেসর। মিনার ক্ষতি করবে না বলেছিল, অথচ আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে ওকে। জলদি চলো, ওকে থামাতে হবে। খুঁড়িয়ে খুঁড়িয়ে কিছু দূর যেতেই খোলা চাতালটায় বেরিয়ে এলাম। থমকে গেলাম সঙ্গে সঙ্গে। বেহরিটের বেইমানির স্বরূপ দেখতে পাচ্ছি এবার।
খাদের একেবারে কিনারায় দাঁড়িয়ে আছে পিশাচটা। ওখানটায় রেলিং নেই। একটা হাত তুলে থামাবার নির্দেশ দিচ্ছে ড্রাকুলাকে। তার অন্য হাতের উপর পিঠ বাঁকিয়ে পক্ষাঘাতগ্রস্ত রোগীর মতো পড়ে আছেন মিসেস হারকার। খাদের গভীর থেকে উঠে আসা আলোর আভায় চকচক করছে তার সারা দেহ। সম্মোহিত হয়েছেন নাকি আতঙ্ক অসাড় হয়ে গেছেন বোঝা যাচ্ছে না, তবে এ মুহূর্তে তিনি সম্পূর্ণ অসহায়। কোভাক্সকে কোথাও দেখা গেল না। খবরদার ড্রাকুলা! এগোতে থাকা কাউন্টের উদ্দেশ্যে চেঁচিয়ে উঠল বেহরির। আর এক পাও যদি এগোও, মিনার টুটি ছিঁড়ে নেব আমি। পিছাও বলছি, পিছাও! থেমে গেল ড্রাকুলা। সত্যি সত্যি পিছিয়ে এলো কয়েক পা। বিস্মিত হলাম আমি। ড্রাকুলাকে কারো আদেশ মানার পাত্র বলে মনে হয়নি কখনো। চড়া গলায় এবার একটা মন্ত্র পড়তে শুরু করলো বেহরির, হাঙ্গেরিয়ান ভাষায়। সঙ্গে সঙ্গে আতঙ্ক ফুটল ড্রাকুলার চেহারায়। চিৎকার করে উঠল, না থামো! থামল না বেহরির। পড়ে চলল মন্ত্র। গালিগালাজ করে দমাবার চেষ্টা চালালো কাউন্ট, কিন্তু লাভ হলো না। গালিগালাজ ছাপিয়ে আরো চড়া হলো বেহরিটের কণ্ঠ। গম গম করতে থাকলো পুরো গুহা। কথাগুলোর অর্থ বুঝতে পারছিলাম না, কিন্তু বেহরিটের অশুভ সুর শুনে গায়ের সমস্ত লোম খাড়া হয়ে গেল আমার। হঠাৎ নিচের পানিতে আলোড়ন লক্ষ্য করে সেদিকে তাকালাম আমরা। অবিশ্বাস্য ব্যাপার, পুরো হ্রদের পানির বুকে আগুনের শিখা নাচছে। পানির তলায় হঠাৎ একটা কমলা রঙের গোলক উদয় হলো। ধীরে ধীরে বড় হতে থাকলো ওটা। ধাঁধিয়ে দিল চোখ। এবার টগবগ করে ফুটতে লাগলো পানি। উন্মত্ত পানির মাঝ দিয়ে উঠে আসা আলোর আভা নাচতে থাকলো গুহার ছাদে। সৃষ্টি করলো মোহনীয় এক রঙের খেলা। তবে খানিক পরেই বীভৎস লাগলো সেই রং। ততক্ষণে গুহার বাতাস ভরে গেছে সালফারের বিশ্রী দুর্গন্ধে। হ্রদটা পরিণত হয়েছে আগুনের এক সমুদ্রে। কি ঘটছে তা বুঝতে অসুবিধা হলো না। হ্রদের তলায় ঘুমিয়ে থাকা ড্রাগনের কাহিনীটা গুজব নয়। ওটাকেই জাগিয়ে তুলছে বেহরিন। নরকের দরজা খোলাচ্ছে। দুনিয়া কাঁপছে সেই ড্রাগনের নড়াচড়ায়। ভূমিকম্প হচ্ছে আমাদের পায়ের তলাতে। ছাদ থেকেও আলগা কয়েকটা পাথর খসে পড়ল। ড্রাকুলার চেহারায় অসহায়ত্ব প্রকট হয়ে উঠল। কিচ্ছু করার নেই তার। বেহরিটের হাতে আটকা পড়েছেন মিসেস হারকার। তার ক্ষতি না করে প্রতিপক্ষকে ঠেকাতে পারবে না সে। এই প্রথমবারের মতো বুঝতে পারলাম মিসেস হারকার ভুল বলেননি। বেহরিট সত্যি ড্রাকুলার চেয়ে জঘন্য এক পিশাচ। তার কথায় কান না দিয়ে মস্ত ভুল করেছি আমরা। আমাদের কাছ থেকে পালিয়ে যাওয়ায় মিসেস হারকারকে আর দোষ দিতে পারছি না। মন্ত্র পড়া শেষ হলো বেহরিটের। বিজয়ের ভঙ্গিতে সে চেঁচালো, শুভক্ষণ সমাগত। পরক্ষণে খাদের গভীর থেকে উঠে এলো লকলকে আগুনের শিখা। চাতাল পেরিয়ে ছাদ স্পর্শ করল। শরীরের উন্মুক্ত অংশ পুড়ে যাবার মতো জ্বলুনি অনুভব করলাম আমি আর প্রফেসর। দুজনে পিছিয়ে এলাম কয়েক পা। তার আগেই দেখতে পেয়েছি হ্রদটা জ্বলন্ত অঙ্গারে ভরা একটা গর্তের রূপ নিয়েছে। গুহার ভিতরে এখন আর অন্ধকারের অস্তিত্ব নেই। কোভাক্সকে দেখতে পেলাম পাহাড়ি প্রাচীরের ভিতরে একটা খোপের ভিতর দাঁড়িয়ে আছেন তিনি। দুহাতে ধরে রেখেছেন বিশাল একটা লোহার চাকার হাতল। বুঝলাম ওটা ঘুরিয়েই নরকের দরজা উন্মুক্ত করা হয়েছে। আমাদের দিকে তাকিয়ে পৈশাচিক একটা হাসি হাসলেন তিনি। আগুনের শিখার পটভূমিতে নরকের দূতের মতো দাঁড়িয়ে আছে বেহরির। হাতের ভাঁজে মিসেস হারকারের প্রায় অচেতন দেহ। পাগলের মতো হেসে উঠে বলল, দেখো সবাই, নরকের দরজা। ওখানেই বাস করেন আমাদের প্রভু। ড্রাকুলা, তুমি তো জানো, একবার যদি ওই দরজা খোলা হয়, প্রসাদ না দেওয়া পর্যন্ত আর বন্ধ করা যায় না। আর প্রসাদ বলতে কি বোঝাচ্ছি তাও নিশ্চয়ই বুঝতে পারছো। রাগে ফুঁসছে ড্রাকুলা। বলল, মিনাকে ছেড়ে দাও বেহরিন। ওদের সবাইকেই ছেড়ে দাও।
তোমার শত্রুতা শুধু আমার সঙ্গে। তা ঠিক, মাথা ঝাঁকালো বেহেরির। কিন্তু যতক্ষণ না তোমার সঙ্গে বোঝাপড়া শেষ হচ্ছে, ওদেরকে ছাড়ি কি করে বলো? তুমি তো কথা রাখার লোক নও। আমার দুর্ভাগা জীবনের পিছনে রয়েছে শুধুই তোমার বিশ্বাসঘাতকতা। কাজেই কথা বাড়িও না। শয়তানের পাওনা মিটিয়ে দাও এক্ষুনি। তুমি আমাকে আদেশ করবার কে? হেসিয়ে উঠল ড্রাকুলা। খোদ শয়তান যেখানে আমাকে বশ মানাতে পারেনি, সেখানে তুমি কি করতে পারবে? অনেক কিছুই, হাসল বেহরির। কারণ মিনা আমার বন্দি, আর ওকে তুমি ভালোবাসো। ভুল, শান্ত গলায় বলল ড্রাকুলা। ওর প্রতি আমার কোনো টান নেই। কয়েকদিন শুধু মজা করেছি ওকে নিয়ে, ব্যাস এই। মিথ্যেবাদী, বাঁকা সুরে বিদ্রূপ করল বেহরির। যদি ওকে নাই ভালোবাসো, তাহলে আশা করি এতে তোমার কোনো আপত্তি থাকবে না। কথাটা বলেই মিসেস হারকারকে খাদের উপর ঝুলিয়ে ফেলল সে। এতক্ষণে যেন সচেতন হয়ে উঠলেন মিসেস হারকার। কাশতে শুরু করলেন খক খক করে। হাত পা ছুড়লেন মুক্তি পাবার জন্য। নিচের দিকে তাকিয়েই আর্তনাদ করে উঠলেন তিনি। থামো বেহেরির, গর্জে উঠল ড্রাকুলা। হিংস্র দৃষ্টিতে তার দিকে তাকালো বেহেরির। হয় তুমি আগুনে ঝাঁপ দাও ড্রাকুলা, আত্মসমর্পণ করো আমাদের প্রভুর কাছে, নয়তো তোমার প্রেমিকাকে তার কাছে পাঠিয়ে দেব আমি। ক্ষুব্ধ ভঙ্গিতে তার দিকে এগোলো ড্রাকুলা। সাবধান, বলল বেহরির। আমাকে ধাক্কা দিলে মিনাও পড়ে যাবে। বোকামি করো না। অযথা সময় নষ্ট করেও লাভ নেই কোনো। লাভ দেয়া ছাড়া আর কোনো বিকল্প নেই তোমার। বেঁচে থেকেই বা কি করবে? মিনাকে তো পাচ্ছ না। অলৌকিক কোনো উপায়ে ও যদি বেঁচেও যায়, কোনোদিন তোমাকে বরণ করে নেবে না। কাজেই এই পৃথিবী তোমার জন্য অর্থহীন। প্রভুর চরণে বিলিয়ে দাও নিজেকে, তাতেই সবার মঙ্গল। নিষ্ফল আক্রোশে হাত মুঠো করল ড্রাকুলা। বলল, আমি আগুনে ঝাঁপ দিলেই যে তুমি মিনাকে ছেড়ে দেবে, তার কি নিশ্চয়তা? আমার প্রতিশ্রুতি, ব্যাস। এই তো, ওর বন্ধুরা এখানেই আছে। ওদের হাতেই তুলে দেব মিনাকে। খামোকা ওকে খুন করে তো কোনো লাভ নেই আমার। কথাটা তোমাকে বিশ্বাস করতে হবে, কারণ বিশ্বাস না করলেও মরবে। মিসেস হারকারের দিকে তাকালো ড্রাকুলা। দৃষ্টিতে বাধা বাঁধল বিষাদ। মিসেস হারকার সভয়ে মাথা নেড়ে বললেন, না ড্রাকুলা, না। আমার জন্য তুমি এমন কাজ করতে যেও না। তোমাকে করতেই হবে ড্রাকুলা, গলা চড়িয়ে বললেন ভ্যান হেলসিং। পাপের প্রায়শ্চিত্ত করবার এই একটা সুযোগ এখন তোমার সামনে। ঝট করে তার দিকে তাকালো কাউন্ট। আঙ্গুল তুলে বলল, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি ভ্যান হেলসিং। তোমারই কারণে আবারও প্রেমিকা হারাতে চলেছি আমি। ধ্বংস হয়ে যাও তুমি। খাদের উপর মিসেস হারকারকে ঝাঁকি দিল বেহরির। আর দেরি নয় ড্রাকুলা, হয় তোমার জীবন, নয়তো মিনার। দীর্ঘশ্বাস ফেলল ড্রাকুলা। আমাদেরকে বলল, ভ্যান হেলসিং, ডক্টর সেওয়ার্ড, তোমাদের উপর মিনার ভার দিয়ে যাচ্ছি আমি। প্রাণ দিয়ে হলেও রক্ষা করবে ওকে। বেহরির যেন ওর কথার বরখেলাপ করতে না পারে। যদি তাতে ব্যর্থ হও, শয়তানের কসম, নরকও আমাকে আটকে রাখতে পারবে না। প্রতিশোধ নেবার জন্য ফিরে আসবো আমি। কথা শেষ করে মিনার দিকে ফিরল সে। আর্দ্র চোখে তাকালো, বলল, মিনা, সত্যিকার অর্থেই তোমাকে ভালোবেসেছিলাম আমি, সমস্ত মন প্রাণ দিয়ে। সেই তুমিই আমাকে প্রত্যাখ্যান করেছ, ভালোবাসার মূল্য দাওনি। আজ আমি প্রমাণ করে দেব কতখানি নিখাত ছিল আমার প্রেম, আমার আবেগ। ভালো থেকো মিনা, সুখে থেকো। বিদায়। এক ছুটে চাতালের ধারে চলে গেল সে। লাফ দিল খাদের মাঝে। লেলিহান অগ্নিশিখার মাঝে হারিয়ে গেল দেহটা। না! চিৎকার করে উঠলেন মিসেস হারকার। তার চিৎকারের সঙ্গে তাল মিলিয়ে যেন লক লক করে উঠল আগুনের শিখা। মনে হলো কাউন্টকে বরণ করে নিচ্ছে নরক। উন্মাদের মতো হেসে উঠল বেহরির। মিসেস হারকারকে চাতালের উপর ছুঁড়ে ফেলে আগুনের দিকে ফিরল। দু হাত তুলল আকাশের দিকে। মুক্ত, আমি মুক্ত, হাসতে হাসতে বলল সে। মিনা,
চলে এসো এদিকে, হাত বাড়িয়ে ডাকলেন ভ্যান হেলসিং। কিন্তু এলেন না মিসেস হারকার। সীমাহীন ক্রোধে তার চেহারা বিকৃত হয়ে গেছে। পাগলই হয়ে গেছেন বোধহয় ড্রাকুলাকে হারিয়ে। আচমকা উঠে দাঁড়িয়ে ছুটে গেলেন বেহেরিটের দিকে। সর্বশক্তিতে ধাক্কা দিলেন পিশাচটার পিঠে। বিজয়ের আনন্দে এতটাই মশগুল ছিল বেহেরিট, বিপদ টের পায়নি, আশঙ্কাই করেনি বিপদের। ধাক্কা খেয়ে টালমাটাল হয়ে গেল সে। সেকেন্ডের ভগ্নাংশের জন্য সুজল ভারসাম্য ফিরে পেতে তারপরেই হুড়মুড় করে পড়ে গেল আগুনে। ভরা খাদের ভিতর তার বুক চিরে বেরিয়ে এলো আর্তচিৎকার। আরেক দফা লক লক করে উঠল আগুন। ধপ করে মাটিতে বসে পড়লেন মিসেস হারকার। আমি আর ভ্যান হেলসিং ছুটে গেলাম তার দিকে। কয়েক পা যেতেই পিছন থেকে ভেসে এলো হাহাকার। বেহেরির, বেহেরির! অকুল গলায় ডাকছেন কোভাক্স। আমরা থেমে দাঁড়াতেই রক্ত লাল চোখে তাকালেন মিসেস হারকারের দিকে। খ্যাপাটে গলায় বললেন, ডাইনি কোথাকার! বেহেরিটকে খুন করলি তুই! লাইব্রেরির চাবি আমাকে দেবার আগেই! আমি তোকে ছাড়ব না! চোখের পলকে পৈশাচিক রূপ নিল তার চেহারা। সদন্ত বের করে মিসেস হারকারের দিকে ছুটে এলেন তিনি। না আন্দ্রে! বলে তার উপর ঝাঁপিয়ে পড়লেন ভ্যান হেলসিং। শুরু হলো ধস্তাধস্তি। এক ছুটে মিসেস হারকারের কাছে পৌঁছলাম আমি। তাকে টান দিয়ে দাঁড় করালাম। জলদি পালান এখান থেকে। আর আপনারা? হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলেন মিসেস হারকার। আমাদের নিয়ে ভাববেন না, চলে যান এখান থেকে। ইলেনা আর কুইন্সিকে খুঁজে বের করুন। ওরা এখানে নেই, আসেইনি ওরা ইংল্যান্ড থেকে। কারফ্যাক্স অ্যাবিতে রয়ে গেছে। চমকাবার সুযোগ পেলাম না, তার আগেই শোনা গেল ভ্যান হেলসিং এর মরণার্তনাদ। রক্তাক্ত শরীর নিয়ে তাকে ছিটকে পড়তে দেখলাম। কোভাক্স তার ধারালো দাঁত আর নখের আঁচড়ে প্রফেসরের বুক ছিন্ন ভিন্ন করে দিয়েছেন। এবার আমার উপর ঝাঁপিয়ে পড়ল পিশাচটা। মাটিতে গড়ান দিয়েই পকেট থেকে কুরুশ বের করে ফেললাম। হাঁ করে কোভাক্স আমাকে কামড়াতে এলে ওটা গুঁজে দিলাম তার মুখের ভিতর। সালফারের গন্ধ ছাপিয়ে নাকে পেলাম মাংস পোড়ার গন্ধ। ভয়ঙ্কর এক চিৎকার করে আমাকে ছেড়ে দিলেন তিনি। চেষ্টা করলেন মুখ থেকে ক্রুশটা বের করবার, কিন্তু পারলেন না। জ্বালা যন্ত্রণায় অস্থির হয়ে ঝাঁপ দিলেন খাদের ভিতর। বেহেরিট, আমি আসছি। তাড়াতাড়ি ভ্যান হেলসিং এর কাছে ছুটে গেলাম আমি আর মিসেস হারকার। এক দেখাতেই বুঝতে পারলাম প্রফেসরকে বাঁচাবার কোনো উপায় নেই। মরতে বসেছেন তিনি। চলে যাও তোমরা। আমাদেরকে দেখতে পেয়ে কষ্টে সৃষ্টে বললেন প্রফেসর, প্লিজ আমার জন্য সময় নষ্ট করো না। কথাটা বলার জন্যই যেন বেঁচেছিলেন তিনি। ঢলে পড়লেন সঙ্গে সঙ্গে। মিসেস হারকার হাহাকার করে উঠলেন, প্রফেসর, না! দাঁতে দাঁত পিষালাম আমি। জোর করে দাঁড় করলাম মিসেস হারকারকে। মাতম করবার সময় নেই। ভূমিকম্প বেড়ে গেছে বহুগুণ। মাতালের মতো কাঁপছে মাটি। মনে হলো পুরো পাহাড়টাই ধসে পড়তে চলেছে। কড়া গলায় মিসেস হারকারকে বললাম, আর দেরি নয়, চলুন। হাত ধরে টান দিলাম তাকে। দৌড়াতে বাধ্য করলাম। বজ্রপাতের মতো কড়কড় আওয়াজ হতেই আঁতকে উঠলাম। ছাদ আর দেয়ালে ফাটল ধরতে শুরু করেছে। পিছনে আগুনের তাপও বেড়ে গেল কয়েক গুণ। শিখাগুলো যেন ধাওয়া করছে আমাদের। হঠাৎ যেন দৈব বলে আমাদের সামনের দেয়ালে বিশাল এক ফাটল উদয় হলো। ওটা পাহাড়ের বাইরের দিক। ফাটলের অন্য পাশে উকি দিল দিনের আলো। কাজটা ঈশ্বর করলেন, নাকি শয়তানি আমাদেরকে খেদানোর জন্য করলো জানি না। তবে মনে মনে ভাগ্যকে ধন্যবাদ জানিয়ে ঢুকে পড়লাম ফাটলে। খুব শীঘ্রই বেরিয়ে এলাম তুষারে ছাওয়া পাহাড়ি ঢালে। উপত্যকার দিকটায় ঢাল ধরে দ্রুত নিচে নামতে থাকলাম দুজনে। আমাদের চোখের সামনে আরো ফাটল দেখা দিল পাহাড়ের গায়ে। সেখান দিয়ে বেরিয়ে এলো জ্বলন্ত লাভা। উপত্যকার মাঝখানের হ্রদটাও দেখলাম টগবগ করে ফুটে উঠছে। রাস রাস বাষ্প উঠছে এটার উপরে।
ভূমিকম্পের ঝাঁকিতে হুড়মুড় করে লুটিয়ে পড়ছে একের পর এক গাছ। এখানে ওখানে বসে যাচ্ছে মাটি। সোজা কথায় প্রলয় ঘটে যাচ্ছে উপত্যকার উপর দিয়ে। ছুটতে ছুটতে কখন আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি বলতে পারবো না। তবে বেশ কিছু দূর যাওয়ার পরে যখন চারদিক শান্ত হয়ে এলো, থামলাম আমরা। হাঁপাতে হাঁপাতে পিছন ফিরে তাকালাম। ধুলো আর বাষ্পের বিশাল এক মেঘ ভাসছে বাতাসে। উপত্যকা বা তার চারদিক ঘিরে থাকা পাহাড়ের কিছুই অবশিষ্ট নেই। অবসান ঘটেছে দুঃস্বপ্নের, কিন্তু তার মূল্য হিসেবে হারাতে হয়েছে অনেক কিছু। মিসেস হারকার হারিয়েছেন ভালোবাসা, আর আমি হারিয়েছি ভ্যান হেলসিংয়ের মতো এক মহান বন্ধু ও শিক্ষককে। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে মাথা নোয়ালাম। উপসংহার: ডক্টর জন সেওয়ার্ডের জবানিতে। পরের বসন্তে হারমানস্টাডে ফিরে গিয়েছিলাম আমি, আবহাওয়া ভালো হবার পরে। যে পথে যেভাবে স্কলমান্সে পৌঁছেছিলাম তা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করেছি। ম্যাপ ছিল আমার সঙ্গে, কম্পাস ছিল, স্মৃতিতে গাঁথা ছিল স্থানীয় সমস্ত দিকনির্দেশ। কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো জায়গাটা বা জায়গাটার ধ্বংসবিশেষ আমি খুঁজে পাইনি। যেখানটায় উপত্যকা থাকার কথা সেখানে সবুজ ঘাসে ঢাকা সমতল এক প্রান্তর দেখেছি আমি। অথচ কয়েক মাসে অমন প্রান্তর সৃষ্টি হতে পারে না। মরিয়া হয়ে আশেপাশের সমস্ত এলাকা চষে ফেলেছি আমি। যতভাবে সম্ভব চেষ্টা চালিয়ে গেছি। ফলাফল: না পেয়েছি হ্রদ, না পেয়েছি উপত্যকা, না পেয়েছি পাহাড়ি গুহা। যেন জাদু মন্ত্র বলে অদৃশ্য হয়ে গেছে স্কলমান্স। হতে পারে শয়তান নিজেই গায়েব করে দিয়েছে ওটা, আমার মতো কৌতূহলী মানুষের অনুপ্রবেশ ঠেকানোর জন্য। তাছাড়া যে উদ্দেশ্যে পাঠশালাটা তৈরি করেছিল সে, তা তো শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। অমন ব্যর্থ একটা প্রতিষ্ঠান চালু রাখার কোনো মানে হয় না। দুনিয়ার জন্য মঙ্গলই হয়েছে তাতে। প্রার্থনা করি আর কোনোদিন যেন ওটা চালু না হয়। ভ্যান হেলসিংয়ের আত্মার শান্তির জন্য যতটুকু সম্ভব করেছি আমি। উপত্যকা খুঁজে পাইনি তো কি হয়েছে? ঘাসে ঢাকা প্রান্তরের মাঝখানে ফুলের গোছা রেখে প্রার্থনা করেছি তার জন্য। যেখানেই থাকুন তিনি, আশা করি পরকালে সুখে আছেন। জীবনভর যে সংগ্রাম তিনি করেছেন তা সফল হয়েছে। পৃথিবী মুক্তি পেয়েছে ড্রাকুলার অভিশাপ থেকে। হারকার দম্পতির জীবনেও ফিরে এসেছে সুখ। কুইন্সি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। স্কলমান্সের ঘটনার বেশ কিছুদিন পরে আমাকে একতারা কাগজ পড়তে দিয়েছিলেন মিসেস হারকার। ড্রাকুলার হাতে বন্দি অবস্থায় তার লেখা জার্নাল। দায়িত্ব দিয়েছিলেন কাগজগুলো ড্রাকুলা সংক্রান্ত নথিতে ঢুকিয়ে রাখতে এবং সেই সঙ্গে ঘটনার শেষাংশ লিখে রাখতে। কারণ তার পক্ষে নাকি ভয়াল ও দুঃখজনক অভিজ্ঞতাটার স্মৃতিচারণ আর সম্ভব নয়। তার কথা আমি রেখেছি, লিখেছি ঘটনার শেষাংশ। এখন ফাইলের উপসংহারও লিখছি। বলতে দ্বিধা নেই, মিসেস হারকারের জার্নাল পড়ে বেশ অবাক হয়েছি আমি। ড্রাকুলার প্রতি তার যে আবেগ ও অনুভূতি ছিল সেটা জনাথন মেনে নিলেন কিভাবে? এত বড় একটা ঘটনার পর ওরা সংসারই বা করছেন কি করে? আমার এই প্রশ্ন শুনে হেসেছেন মিসেস হারকার। বলেছেন, আমরা কেউই নির্দোষ নই ডক্টর সেওয়ার্ড। ভুল আমার তরফ থেকে যেমন হয়েছে তেমনি জনাথনের তরফ থেকেও কম হয়নি। ছেলের মুখের দিকে তাকিয়ে পরস্পরকে ক্ষমা করে দিয়েছি আমরা। পরিবারের চেয়ে বড় তো আর কিছু নেই, তাই না? সবচেয়ে বড় কথা, ড্রাকুলার সঙ্গে আমার সম্পর্কের কারণেই তো সুস্থ হয়েছে কুইন্সি। এরপরে কি আর কেউ কারো উপরে রাগ করে থাকতে পারে? তা অবশ্য ঠিক, কিন্তু তার মানে কি ড্রাকুলাকে ভুলে গেছেন আপনারা? ওর স্মৃতি কি আপনাদের সুখের মাঝে কখনো অন্তরায় হয়ে দাঁড়ায় না? না, কারণ শেষ পর্যন্ত ত্যাগের মহান আদর্শ স্থাপন করে গেছে ও। নিজে প্রাণ দিয়ে রক্ষা করেছে আমাকে আর কুইন্সিকে। এমন লোককে নিয়ে শুধু গর্বই করা যায়, আর কিছু না। অনিচ্ছা সত্ত্বেও তার সঙ্গে একমত না হয়ে পারলাম না।
এই ছিল রিটার্ন অফ ড্রাকুলার শেষ পর্ব, একটি ভয়াল গল্পের অবসান যেখানে প্রেম, প্রতিশোধ আর অন্ধকার মিলেমিশে এক হয়ে গিয়েছিল। ফ্রেডা ওয়ারিংটনের অসাধারণ রচনায় আর ইসমাইল আরমানের অনুবাদে এই যাত্রা কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে। লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও ভয়াল গল্পের জন্য। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, সচেতন থাকুন আর গল্পে থাকুন।